২০২৬ সালে আপনি কি কম খরচে কলকাতা থেকে মাত্র একদিনের সফরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর গ্রাম, শ্রী শ্রী মা শারদার জন্মস্থান জয়রামবাটি গ্রাম, সিংহবাহিনী মন্দির, আমোদর নদ, সারদা কানন, শিহরে ভাগ্নে হৃদয়ের বাড়ি, শিহরের শান্তিনাথ শিব মন্দির এবং ঠাকুরের আদি নিবাস দেরেক গ্রাম ঘুরে দেখতে চান? যদি ইচ্ছুক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে যাবেন, কি কি ঘুরে দেখবেন, ভোগ প্রসাদ কোথায় পাবেন, একদিনে সব ঘুরে দেখতে মোট কত খরচ হবে, এই সমস্ত তথ্যই রয়েছে এই ভিডিওতে। নমস্কার, সুপ্রভাত। ঘড়িতে সময় সকাল ৬টা ১০, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে ঠিক সামনে। হাওড়া স্টেশন থেকে সকাল ৬টা ৩২ মিনিটে 37313 হাওড়া তারকেশ্বর লোকাল ধরলাম। প্রথমে যাব কামারপুকুর মঠ। তার জন্য গোঘাট স্টেশনে পৌঁছতে হবে। হাওড়া থেকে গোঘাট ট্রেন ভাড়া 25 টাকা। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। সকাল 6:30টায় এই ট্রেনটি ধরার একটি বিশেষ কারণ রয়েছে। কী কারণ তা তারকেশ্বর স্টেশন পৌঁছে আপনাদের বলছি। শীতের সকালে কুয়াশায় মোড়া গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি দেখতে দেখতে ঘড়িতে 8টা বাজতেই পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। 6:30টার এই ট্রেনটি তারকেশ্বর থেকে এরপর চলে যাবে সোজা গোঘাটের উদ্দেশ্যে। আপনাদের এই ট্রেনটি ধরলে আর ট্রেন বদল করার প্রয়োজন পড়ে না। তবে শুরুতে কিন্তু এই ট্রেনটা তারকেশ্বর অব্দি দেখাবে যখন হাওড়া থেকে ছাড়বে। তারকেশ্বর স্টেশন থেকে সকাল 8টা 20 মিনিটে এই ট্রেনটি ছাড়বে। এই ট্রেনটি এরপর গোঘাট পৌঁছাবে সকাল 9টা 15 মিনিটে। তারকেশ্বর স্টেশন থেকে আবার ট্রেন ছুটতে লাগলো গ্রামের মাঝখান দিয়ে। গ্রাম্য সৌন্দর্য দেখতে দেখতে এসে পৌঁছালাম গোঘাট স্টেশনে। গোঘাট স্টেশন থেকে বেরোনোর এই রাস্তা, স্টেশন থেকে এই রাস্তা দিয়ে বেরোনোর পর ডান দিকে সার দিয়ে অটো দাঁড়িয়ে রয়েছে। স্টেশনের বাইরে ডান দিকে এরকম সার দিয়ে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। এগুলো করে আপনারা সরাসরি কামারপুকুর মঠে পৌঁছে যেতে পারবেন। গোঘাট স্টেশন থেকে টোটো করে কামারপুকুর মঠ পর্যন্ত পৌঁছাতে ভাড়া নেবে 30 টাকা। সময় লাগে প্রায় 20 মিনিট। আমরা এসে পৌঁছেছি কামারপুকুর মঠে। এই মুহূর্তে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর মঠের মূল মন্দিরের গেট। এটি কামারপুকুর মঠের প্রবেশ পথ। এখান দিয়ে আমরা ভিতরে যাব এবং ঠাকুরের পবিত্র তীর্থস্থানগুলি দর্শন করব। কামারপুকুর মঠের এই হলো মূল প্রবেশ পথ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দির দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6টা থেকে 11:30, এবং বিকাল 4টে থেকে রাত্রি 9টা, আর অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত। কামারপুকুর মঠের ভিতরে প্রবেশ করে একে একে দর্শন করলাম যোগী শিব মন্দির, ঠাকুরের নিজের হাতে লাগানো আম গাছ, ঠাকুরের পৈতৃক বাড়ি ও বৈঠকখানা ঘর, শ্রী শ্রী ঠাকুরের মূল মন্দির, ঠাকুরের অপরূপ বিগ্রহ, ঠাকুরের নিবাস কক্ষ, ঠাকুরের পালঙ্ক, শ্রী শ্রী রঘুবীরের মন্দির, রঘুবীর, বানেশ্বর, রামেশ্বর ও দেবী শীতলা দর্শন করলাম। তারপর নাট মন্দিরে বসে ঠাকুরের কাছে কিছুক্ষণ জপ ও প্রার্থনা করলাম। আমরা কামারপুকুর মঠ দর্শন করে এইমাত্র বেরোলাম। মঠের গেট দিয়ে আপনারা যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে ডান দিকে রয়েছে মঠের অফিসে যাওয়ার রাস্তা। মঠ অফিস থেকেই আপনারা দুপুরের ভোগ প্রসাদের কুপন পাবেন। জনপ্রতি মূল্য 40 টাকা। সকাল 10টা থেকে এই কুপন দেওয়া আরম্ভ হয়। কামারপুকুর মঠের মূল গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর স্মৃতি বিজড়িত কামারপুকুরের অন্যতম আকর্ষণ হালদার পুকুর। আমরা এখন হালদার পুকুরের দিকে এগিয়ে চলেছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের
বাল্যলীলার সাক্ষী এই হালদার পুকুর। বিবাহের পর মা শারদামণি দেবীর অনেক স্মৃতির সাক্ষী এই হালদার পুকুর। পুকুরের চার ধার সুন্দর করে বাঁধানো, স্বচ্ছ সবুজ জলরাশি, আর তার চারদিকে গাছের ছায়া এক অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে এখানে। ভক্তরা আজও এই পুকুরের পাড়ে এসে বসেন শান্তির খোঁজে। 11:30টায় ঘণ্টা বাজতেই আমরা আবার মঠ প্রাঙ্গণের দিকে এগিয়ে চললাম। এরপর প্রসাদের কুপন হাতে নিয়ে প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ কক্ষের সামনে লাইন দিলাম। কামারপুকুর মঠে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার পর এই মুহূর্তে বাইরে বেরোলাম। খুব সুন্দর এই আহার গ্রহণ করলাম। কামারপুকুর মঠে দুপুরবেলা যে প্রসাদ পেলাম, এই প্রসাদ কিন্তু নিত্যদিন নতুন প্রসাদ হয়। মঠে যেদিন যেটা থাকে মায়ের রান্নাঘরে সেই রান্নার পর প্রসাদ ভক্তদের বিতরণ করা হয়। ভোগ প্রসাদ খেয়ে বেরিয়ে ভক্তরা যেখানে দাঁড়িয়ে রয়েছেন এই গেট দিয়েই আপনারা বাইরে বেরোবেন। বাইরে বেরোনোর পর ঠিক এই সামনের দিকে রাস্তা চলে গিয়েছে কামারপুকুরের মূল বাজার এবং গেস্ট হাউস এবং কার পার্কিং এর দিকে। এই মঠের প্রাচীর এখানে শেষ হচ্ছে, তার পাড়েই রয়েছে মিষ্টির দোকান বাজারে। কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে এখানে বিক্রি হচ্ছে, গরম গরম বোঁদে ভাজা হচ্ছে। বাজারের এই পাশেই রয়েছে কামারপুকুর মঠের কার পার্কিং। আপনারা যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং এ গাড়ি রাখতে পারবেন। সম্পূর্ণ বিনা পয়সায় আপনারা এই পার্কিং এ গাড়ি রাখতে পারবেন। কার পার্কিং এর সময়সূচিটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর আমরা কামারপুকুর মঠের সামনে থেকে একটি টোটো ভাড়া করলাম, যে টোটোয় করে আমরা কামারপুকুর মঠ সংলগ্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দর্শনীয় তীর্থস্থানগুলি দর্শন করব। তারপর সেই টোটো করে একে একে ঘুরে দেখব জয়রামবাটি গ্রাম, শিহর গ্রাম এবং দেরে গ্রামের যাবতীয় দর্শনীয় স্থানগুলি। তারপর সন্ধেবেলায় জয়রামবাটি থেকে পুনরায় আমরা কামারপুকুরে প্রত্যাবর্তন করব। কামারপুকুর মঠে সন্ধ্যারতি দেখে আবার কামারপুকুর মঠ থেকে এই টোটোই আমাদের পৌঁছে দেবে গোঘাট স্টেশনে। সারা দিনের এই সম্পূর্ণ ভ্রমণের জন্য টোটো ভাড়া নেয় 800 থেকে 1000 টাকা। 4 জন একটি টোটোয় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন সারা দিন ব্যাপী। আমি যে টোটো করে ঘুরেছিলাম তার নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সীতানাথ পাইনের বাড়ির দিকে। পাইন কুঠে এই বাড়িতে শিব সেজে বালক গদাইয়ে ভাব সমাধি হয়েছিল। বাড়িতে এখনো সীতানাথ পাইনের বংশধররা থাকেন। এই বাড়ি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ পদধূলিতে ধন্য। পাইন কুটিরে যে স্থানে নাটকের মঞ্চে শিব সেজে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তথা বালক গদাধরের ভাব সমাধি হয়েছিল, সেখানেই গড়ে তোলা হয়েছে শ্রীরামকৃষ্ণ নাট্যস্মৃতি মঞ্চ। নাট মঞ্চের ভিতরে ঠাকুর, মা এবং স্বামীজির ছবি রয়েছে। এছাড়াও শঙ্করাচার্য, এখানে পুরনো মন্দির, শ্রী চৈতন্যদেব, বিভিন্ন দেবতাদের মন্দির, মা ভবতারিণী, রাজা রামচন্দ্র ছবি এবং সেই বিশেষ মুহূর্ত এখানে তৈলচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ঠাকুর শিব সেজে যখন তার ভাব সমাধি হয়েছিল। আর এই মন্দিরের গর্ভগৃহের ভিতরে রয়েছে শিব সেজে ঠাকুরের যে ভাব সমাধি হয়েছিল সেই অবস্থার একটি বিগ্রহ। নিচে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ রয়েছে। সীতানাথ পাইনের বাড়ি থেকে এবার আমরা চললাম লাহাবাবুদের পাঠশালা, দুর্গা মন্দির ও বিষ্ণু মন্দির দর্শন করতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কামারপুকুরের আরো একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলিধন্য এই স্থান, ঠাকুরের পাঠশালা।
গ্রামের এই পাঠশালাটিতেই পড়তেন বালক গদাধর। 5 বছর বয়সে ঠাকুরের মা চন্দ্রামণি দেবী এই পাঠশালাতেই ঠাকুরকে ভর্তি করে দিয়েছিলেন তার শিক্ষার জন্য। এখানে একটি মজার ঘটনার কথা আপনাদের বলি। ঠাকুরকে পাঠশালায় মাস্টারমশাই যোগ করতে দিয়েছিলেন। ঠাকুর যোগ করেছিলেন, পরদিন বিয়োগ করতে দিয়েছিলেন, কিন্তু ঠাকুর সেই বিয়োগ করতে রাজি হননি। অর্থাৎ তিনি ভক্তের সাথে ভগবানের যোগ পছন্দ করতেন, বিয়োগ নয়। এই পাঠশালায় কাঠের এই খুঁটিগুলি কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আমলে। এখানে মোট 56টি খুঁটি আছে। আগে ওপরে খড়ের ছাউনি ছিল, বর্তমানে আপনারা টিনের ছাউনি দেখতে পাবেন। লাহাবাবুদের পাঠশালার পাশেই রয়েছে রাসমঞ্চ ও শিব মন্দির। রাসমঞ্চ অতি প্রাচীন। রাসমঞ্চের ভিতর শ্রীকৃষ্ণের রাসলীলা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। রাসমঞ্চের পাশেই রয়েছে লাহাবাবুর বিধবা বোন ঠাকুরের প্রসন্ন দিদি প্রতিষ্ঠিত শিব মন্দির। প্রসন্ন দিদি নিত্যই শিবের আরাধনা করতেন। আজও সেই শিবলিঙ্গ এখানে রোজ পূজা করা হয়। লাহাবাবুদের পাঠশালার ঠিক সামনেই রয়েছে দুর্গা মাতা মন্দির। উপরে মা দুর্গার একটি আবক্ষ মূর্তি রয়েছে। লাহাবাবুদের দুর্গা মন্দির। এই মন্দিরে পুজো হতো। বালক গদাধর এই মন্দিরে এসে সেই পুজোয় অংশগ্রহণ করতেন। আজও এখানে পুজো হয়। এই মন্দিরের প্রতিটি পিলার যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সেই পুণ্য স্মৃতি বহন করছে। এখানেই শৈশবে দেবী দুর্গার প্রতিমায় স্বইচ্ছায় চক্ষুদান করেছিলেন বালক গদাধর। এক অতি পবিত্র স্থান। এই যে কাঠামো দেখছেন, বছরের পর বছর এই কাঠামোতেই মায়ের পুজো হয়। একই রূপে মাকে সাজিয়ে তোলা হয়। অনন্য ইতিহাসের সাক্ষী লাহাবাবুদের এই দুর্গা মন্দির। ঠিক এই দুর্গা মন্দিরের পাশ দিয়েই রয়েছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। মন্দিরের সামনেই রয়েছে ধর্মদাস লাহার একটি আবক্ষ মূর্তি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যিনি এই গ্রামের আদি জমিদার। এই যে বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দিরে আমরা এখন প্রবেশ করলাম। প্রাচীন টেরাকোটার অপূর্ব স্থাপত্য রীতি এই মন্দিরের দেওয়াল জুড়ে। ধর্মদাস লাহার বিষ্ণু মন্দিরের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। কৃষ্ণের বিভিন্ন লীলা এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা খুব কাছ থেকে দেখলে টেরাকোটার এই অপূর্ব কাজগুলি দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ এবং রাধিকার বিভিন্ন লীলা এই মন্দিরের দেওয়ালে সযত্নে অঙ্কিত রয়েছে। মন্দিরের দেওয়াল আজও প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। আমরা এই মুহূর্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ভিতরে শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু এবং ঘট আপনারা দেখতে পাচ্ছেন। লাহাবাবুর মন্দিরের ঠিক উল্টো দিকে ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনা প্রতিকৃতি রয়েছে। প্রথমেই রয়েছে সত্য পালন। ধনী কামারিনীর কাছে উপনয়নের সময় ঠাকুরের ভিক্ষা গ্রহণের মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে কথা দিয়েছিলেন যে উপনয়নে আমি প্রথম ধনী কামারিনীর হাতেই ভিক্ষা নেব, সেই সত্য পালনের কথাই এই বিগ্রহে তুলে ধরা হয়েছে। এর পাশেই রয়েছে একটি রাবণের বিগ্রহ, যেখানে মুখ দিয়ে আপনারা ছবি তুলতে পারেন। তারপরে তুলে ধরা হয়েছে ঠাকুরের পিতা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দেরে গ্রাম থেকে কামারপুকুর গ্রামে আগমনের ঘটনা। মাথায় রঘুনাথ শিলা নিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আগমন করছেন, সাথে চন্দ্রামণি দেবী, বড় পুত্র রামকুমার চট্টোপাধ্যায় এবং কন্যা কাত্যায়নী। সেই ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। এর ঠিক পিছনেই রয়েছে যোগী শিব মন্দিরের আদলে তৈরি একটি মন্দির, যে শিবলিঙ্গ থেকে জ্যোতি নির্গত হয়ে ঠাকুরের আবির্ভাব। তার পাশেই রয়েছে কামারপুকুরের ঢেকিসার, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র জন্মস্থান। মা চন্দ্রামণি দেবী আতুরসজ্জায় শায়িত এবং ধনী কামারিনী ঠাকুরকে কোলে নিয়ে রয়েছেন। সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার পাশেই রয়েছে লাহাবাবুদের পান্থশালায়
গদাধরের সাধু সেবার দৃশ্য। পরবর্তী ক্ষেত্রে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে জননী সারদা দেবীর বিবাহের মুহূর্ত। অপূর্ব শিল্পকর্মের মাধ্যমে এই মুহূর্তটিও ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এরপর মা সারদা শয়নরত অবস্থায় লাহাবাবুদের গয়না ফেরত, ঠাকুর যে মায়ের গা থেকে গয়না খুলে নিয়েছিলেন এবং তারপর প্রসন্ন দিদির গয়না তাকে ফেরত দিয়ে মাকে ফুলের শয্যায় সাজিয়ে দিয়েছিলেন, সেই ঘটনারই একটি রূপ দেওয়া হয়েছে। এরপর এখানে শ্রীকৃষ্ণ রাধার অপূর্ব রাসলীলার একটি মুহূর্ত তুলে ধরা হয়েছে বিষ্ণু মন্দিরে। তার পাশেই রয়েছে কংসবধ। শ্রীরামকৃষ্ণ দস্যু রাজা কংস পাইন বাড়িতে যাত্রাকালে শিব সাজার মুহূর্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কামারপুকুর এলে আপনারা অবশ্যই লাহাবাবুদের এই বিষ্ণু মন্দির এবং এই যে অপূর্ব শিল্পকর্মগুলি দেখালাম সেগুলো অবশ্যই দর্শন করবেন, ভালো লাগবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি লাহাবাবুদের গোপেশ্বর শিব মন্দিরের ঠিক সামনে। এই গোপেশ্বর শিব মন্দির এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। ঠাকুর তখন দাদা রামকুমারের সঙ্গে সবে সবে দক্ষিণেশ্বর গেছেন। মা ভবতারিণীর দেখা পাওয়ার জন্য পঞ্চবটিতে ঘুরে বেড়াতেন। ঠাকুরকে সবাই পাগল বলতো। মা চন্দ্রামণি দেবী ঠাকুরের পাগলামো ভাব কমানোর জন্য 3 দিন এই শিবের কাছে হতে দিয়েছিলেন। গোপেশ্বর শিব মন্দির আমার পিছনেই রয়েছে, আপনাদের দেখালাম এবং তার ইতিহাস জানালাম। এই শিব মন্দিরে ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটি চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি চলে গিয়েছে সেই বিখ্যাত পুকুরের দিকে যার নাম কামার পুকুর। এই সেই কামার পুকুর, যে পুকুরের নাম অনুসারে এই গ্রামের নাম। এখন যেখানে বৃহৎ অট্টালিকা বড় বড় বাড়ি দেখছেন, একসময় এই পুকুরের পাড়ি কামারদের বসতি ছিল। কামাররা হাপড়ের চুল্লিতে লোহা গরম করে সেই লোহা এই জলে ডুবিয়ে রাখতেন ঠান্ডা করার জন্য। সেই থেকেই এই পুকুরটির নাম কামার পুকুর। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কামার পুকুরের দর্শনীয় স্থানগুলির মধ্যে নবতম সংযোজন লাহাবাবুদের কালী মন্দির। এই মন্দিরটি এই বছরই নতুন করে সংস্কার করা হয়েছে। আমার পিছনেই আপনারা সেই কালী মন্দির দেখতে পাচ্ছেন। খুব সুন্দর দেখতে লাগছে পরন্ত বিকেলের আলোতে এই কালী মন্দিরটি। ভিতরে ঠাকুর এবং মায়ের ছবি রয়েছে দুপাশে, আর মা কালীর কাঠামো রয়েছে। এখানে কালী পুজোর সময় এই কাঠামোতেই মূর্তি বানানো হয় এবং তারপর এই কাঠামোয় পূজা করা হয়। আর এই কালী মন্দিরের ঠিক সামনেই রয়েছে শ্যামা মন্দির। মা ভবতারিণী শ্যামা রূপে পূজিত হন এই কালী মন্দিরের এখানে। আমরা এখন সেই কালী মন্দিরে প্রবেশ করছি। শ্রী শ্রী ভবতারিণী মা এখানে শ্যামা নামে পূজিত হন। অতি প্রাচীন এই মন্দির, এই সমগ্র মন্দির প্রাঙ্গণ। গর্ভগৃহের ভিতরে রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বিগ্রহ, মহাদেবের বিগ্রহ, শ্রী শ্রী কালীর বিগ্রহ এবং দেওয়ালে শ্রী বিষ্ণুর বিগ্রহ খোদাই করা। মা কালী এখানে কৃষ্ণবর্ণা, নীলাভ তার রূপ। শ্যামা মায়ের মন্দির দর্শন করে আমরা এলাম ঠিক তার পাশেই অবস্থিত ধনিকামারিণী মন্দির দর্শন করতে। ধনিকামারিণী ছিলেন ঠাকুরের ধাত্রীমা এবং ঠাকুরের ভিক্ষা মা। এখানেই ছিল তার বাড়ি। বর্তমানে আর সেই বাড়ির অস্তিত্ব নেই। সেখানেই একটি অপূর্ব সুন্দর মন্দির গড়ে তোলা হয়েছে। এই মুহূর্তে আপনারা সেই মন্দির দেখতে পাচ্ছেন। ভিতরে ধনিকামারিণীর মূর্তি, বালক গদাধরকে কোলে নিয়ে তিনি বসে রয়েছে। এক পাশে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, অপর পাশে মা সারদা দেবীর মূর্তি। কামারপুকুরে এলে আপনারা এই স্থানটি অবশ্যই দর্শন করবেন। ধনিকামারিণীর বাড়ি থেকে বেরিয়ে আমরা এরপর দর্শন করলাম কামারপুকুর মঠের যাত্রীনিবাস। কামারপুকুর মঠের যাত্রীনিবাসের উল্টো দিকেই রয়েছে ভূতির খাল সংলগ্ন ভূতির শ্মশান। খাল আজ আর নেই, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই খালের পাশে যে অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যান করতেন, সেই গাছটি আজও সযত্নে রক্ষিত রয়েছে। কামারপুকুর গেস্ট হাউস থেকে একটু এগিয়েই রয়েছে কামারপুকুর বহুমুখী বিদ্যালয়। অত্যন্ত জনপ্রিয় এই স্কুল প্রাঙ্গণটি আমরা এরপর দেখে নিলাম। বিদ্যালয়ের ভিতরটি খুবই সুন্দর এবং মনোরম। সবুজে ঘেরা বাগান,
অপরূপ তার সৌন্দর্য। কামারপুকুর বহুমুখী বিদ্যালয় দেখে এরপর আমরা এগিয়ে চললাম শিহর গ্রামের উদ্দেশ্যে। কামারপুকুর থেকে আমরা এসে পৌঁছালাম শিহর গ্রামে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিহরের কল্যাণেশ্বরী কালী মন্দিরের সামনে। ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন কামারপুকুর থেকে এই শিহর গ্রামে আসতেন, তখন এই কল্যাণেশ্বরী মন্দিরে এসে বিশ্রাম করতেন। গ্রামের নির্জনতায় থাকা ছোট্ট একটি মন্দির, একপাশে নন্দী মহারাজ আর একপাশে শিবলিঙ্গ রয়েছে। ঠিক তিন মাথার মোড়ে এই মন্দির। দুদিকে দুটি রাস্তা চলে গেছে শিহর গ্রামের ভিতরে। গর্ভগৃহের ভিতরেই রয়েছে মায়ের মূর্তি। শিহর গ্রামের কল্যাণেশ্বরী মাতার আপনারা এখন দর্শন করছেন। কল্যাণেশ্বরী মায়ের দুপাশে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং মা শারদামণির বিগ্রহ রয়েছে। কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে এরপর আমরা চলেছি শিহর গ্রামে। ঠাকুরের ভাগ্নে হৃদয়ের বাড়ি এই শিহর গ্রামে। শিহর গ্রামে ভাগ্নে হৃদয়ের বাড়িতে এসে পৌঁছালাম। বাড়ির শুরুতেই রয়েছে একটি দুর্গা মণ্ডপ। এখানেই দুর্গাপূজা উপলক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন ভাগ্নে হৃদয়। ঠাকুর কার্যবশত সশরীরে আসতে পারেননি। তিনি হৃদয়কে কথা দিয়েছিলেন সূক্ষ্ম শরীরে আসবেন পূজার সময়। ভাগ্নে হৃদয় একমাত্র তাকে দেখতে পাবেন। বাস্তবে তাই ঘটেছিল। সপ্তমী পূজার দিন সন্ধ্যা আরতির সময় ভাগ্নে হৃদয় দেখলেন সত্যি সত্যি মা দুর্গার পাশে তার মামা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সূক্ষ্ম শরীরে এসে উপস্থিত হয়েছিলেন। সেই দুর্গা মণ্ডপ দর্শন করলাম আমরা। দুর্গা মণ্ডপের পিছনেই রয়েছে ভাগ্নে হৃদয়ের আদি বাড়ি, নারায়ণ মন্দির এবং নতুন বাড়ি। কথিত আছে কাশীধামে গিয়ে তৈলঙ্গ স্বামীর কাছ থেকে প্রাপ্ত নারায়ণ শিলা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে প্রতিষ্ঠা করেন। সেই নারায়ণ শিলা আজও এখানে নিত্য পূজিত হয়। নারায়ণ মন্দিরের পাশেই রয়েছে আদি বাড়ি। ভাগ্নে হৃদয়ের এই বাড়িতে এসেই রাত্রিবাস করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। এই ঘরের ভিতরে আজও সযত্নে সেই খাট রক্ষিত রয়েছে। সাথে রয়েছে শ্রী শ্রী মায়ের ছবি এবং খাটের উপর রাখা রয়েছে কল্পতরু অবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছবি। পিছনে ভাগ্নে হৃদয় দণ্ডায়মান। এই বাড়িতে ভাগ্নে হৃদয়ের বংশধররা আজও বসবাস করেন। ভাগ্নে হৃদয়ের বাড়ি থেকে এরপর আমরা চললাম শিহরের শান্তিনাথ শিব দর্শন করতে। খ্রিস্টীয় ১৭০০ শতকে নির্মিত শিহরের শান্তিনাথ শিব বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় একটি শৈব তীর্থ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিহরের শান্তিনাথ শিব মন্দির প্রাঙ্গণে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নাট মন্দির এবং আমার ঠিক সামনেই রয়েছে শিহরের শিব মন্দির। শিহর গ্রামেই ছিল শ্রী শ্রী মা সারদা দেবীর মাতুলালয়। শিবরাত্রি উপলক্ষে এই শান্তিনাথ শিবের তলায় একসময় যাত্রা হতো। একবার ছোট্ট মা সারদা দেবী মাত্র ৩ বছর বয়সে এক আত্মীয়ার সঙ্গে এসেছিলেন এখানে যাত্রা শুনতে। সেই সময় রসাচ্ছলে সেই আত্মীয়া শিশু সারদাকে জিজ্ঞেস করেছিলেন, কাকে বিয়ে করবি? উপস্থিত বিপুল জনগণের মধ্যে থেকে শিশু সারদা আঙুল দেখিয়ে গদাধরের দিকে নির্দেশ করেছিলেন। ভাগ্নে হৃদয়ের সঙ্গে পিসি হেমাঙ্গিনীর বাড়িতে এসে সেদিন যাত্রা শুনতে এসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। যেন এক দৈব নির্দেশের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল সেদিন এই শিহরের শান্তিনাথ শিব মন্দিরে। খ্রিস্টীয় ১৭০০ শতকে এই মন্দির নির্মাণ করা হয়। বহু প্রাচীন এই শিব মন্দির বাঁকুড়া জেলার শৈব তীর্থগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্থান। চলুন মূল মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদের শান্তিনাথ শিবলিঙ্গ দর্শন করাই। মন্দিরের দেওয়াল আজও প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে চলেছে। শান্তিনাথ শিবলিঙ্গ আপনারা এখন দেখতে পাচ্ছেন।
স্বয়ং মা সারদা দেবী এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আসতেন এই শান্তিনাথ শিবের দর্শন করতে। শিহরের শান্তিনাথ শিব মন্দির দেখে আমরা এলাম আমোদর নদের তীরে। আমার পাশ দিয়ে বয়ে চলেছে আমোদর নদ। এই সেই আমোদর নদ, যে নদকে মা গঙ্গা মনে করে স্নান করতেন, তার ভাইদের নিয়ে স্নান করতে আসতেন। তারপর ভাইদের মুড়ি খেতে দিয়ে শ্রী শ্রী মা সারদা দেবী এখানে থাকা শ্মশানে বসে ধ্যান করতেন। বর্তমানে এটি শ্রী শ্রী মা সারদা কানন মাতৃমন্দির জয়রামবাটির অধীনে রয়েছে এই স্থান। আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশের পর প্রথমেই এখানে কখন কখন এটি খোলা থাকে তার একটি সময়সূচি দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়সূচি। সারদা কাননে প্রবেশের পর শুরুতেই আপনারা দেখতে পাবেন ছোট্ট একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি ভিতরে প্রতিষ্ঠিত একটি শিবলিঙ্গ রয়েছে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে রয়েছে শ্রী শ্রী মায়ের পিতা এবং মাতার সমাধি মন্দির। এখানেই তাদের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছিল। আর এই সমাধি মন্দিরের সামনেই রয়েছে বোধি কানন, যে স্থানে বসে শ্রী শ্রী মা সারদা দেবী ধ্যান করতেন। সেই গাছটি বা বোধি বৃক্ষটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই বোধি বৃক্ষের পাশেই রয়েছে শ্রী শ্রী মায়ের গঙ্গা ঘাট বা আমোদর নদের ঘাট। পুণ্যতোয়া আমোদর নদ বয়ে চলেছে। এই ঘাটের জল আজও ভক্তরা মাথায় স্পর্শ করে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। এক ইতিহাসের সাক্ষী এই স্থান। মায়ের আমোদর নদে স্নান করতে আসার যে কাহিনী আপনাদের বলছিলাম একটু আগেই, এখানে তারই সুন্দর একটি চিত্র রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর বাগান। আপনারা এলে এই পড়ন্ত বিকেলের আলোতে বাগানের অপরূপ শোভা উপভোগ করতে পারবেন। ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য এই দুয়েরই স্বাদ পাবেন আপনারা এই স্থানে। শ্রী শ্রী মা সারদা কাননের এই অপরূপ শান্ত প্রকৃতি, বিকেলের পড়ন্ত আলো, পাখির কুঞ্জন আর বাতাসে গাছের পাতার শব্দ আপনার মনকে সারা দিনের ভ্রমণের ক্লান্তি ভুলিয়ে প্রশান্ত করে তুলবে। এখানেই রয়েছে শ্রী মা সারদা প্রদর্শনী। মা সারদা দেবীর জীবনে উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সাজানো এক অপরূপ প্রদর্শনী এই বাগানের শেষে আপনারা দর্শন করতে পারবেন। চলুন, এই প্রদর্শনীর ভিতর মায়ের জীবনের যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা স্থান পেয়েছে সেগুলি খুব দ্রুত আপনাদের দেখিয়ে নিই। সারদা কানন থেকে পুনরায় টোটো করে আমরা চলে এলাম মাতৃধাম, শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান মাতৃমন্দির জয়রামবাটি প্রাঙ্গণে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। 3:30 বাজতেই মাতৃমন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। মায়ের করুণা লাভের আশায় সন্তানরা সকলে মায়ের দুয়ারে সমাগত। শ্রী শ্রী মাতৃমন্দিরের গেটে মাতৃমন্দিরে প্রবেশের জন্য সময়সূচি দেয়া রয়েছে, আপনারা দেখে নিন। মাতৃমন্দিরের গেটের ডান দিকেই রয়েছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। আমরা মাতৃমন্দির প্রবেশের আগে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি দর্শন করলাম। মাটির বাড়ি, খড়ের চালা, সযত্নে আজও রক্ষণ করে রাখা হয়েছে মায়ের সেই স্মৃতি। এরপর দর্শন করলাম জয়রামবাটির প্রধান আকর্ষণ শ্রী শ্রী মাতৃ মন্দির। মায়ের জন্মস্থানেই এই মন্দির গড়ে উঠেছে। ভিতরে রয়েছে মায়ের অপরূপ বিগ্রহ, যা ভক্ত মনকে অভয় দেয়। গর্ভগৃহের পিছনেই রয়েছে শ্রী শ্রী মায়ের শয়নকক্ষ। মাতৃমন্দির দর্শনের পর আমরা শ্রী শ্রী মায়ের পুরনো বাড়ি বা পৈতৃক বাড়ি দর্শন করলাম। এই বাড়িতেই শ্রী শ্রী মা দীর্ঘ জীবন কাটিয়েছেন।
মায়ের পিতা এবং মাতাও এই গৃহেই বসবাস করতেন। এছাড়াও এখানে রয়েছে একটি রন্ধনশালা। সেই সমস্ত কিছু আমরা দর্শন করলাম। মাতৃমন্দির থেকে এসে ডান দিকে আপনারা দেখতে পাবেন পল্লী মঙ্গলের দোকান। মায়ের এক বিশাল প্রতিকৃতি যার দোতলায় শোভা পাচ্ছে। পল্লী মঙ্গলের ঠিক উল্টো দিকেই রয়েছে মায়ের ভানু পিসির বাড়ি। একসময় এখানেই তার বাড়ি ছিল, আজ আর সেই বাড়ির কিছুই নেই। ভানু পিসির স্মৃতিতে এখানে একটি ছোট্ট স্মৃতি মন্দির নির্মাণ করা হয়েছে। এই ভানু পিসি মা শারদাকে দেবী দুর্গা রূপে দেখেছিলেন, দর্শন পেয়েছিলেন, সে কথা আপনারা মায়ের জীবনীতে পাবেন। আসুন এবার যাই জয়রামবাটি গ্রামে শ্রী শ্রী মায়ের কুলদেবী সিংহবাহিনী মন্দির দর্শন করতে। শ্রী শ্রী মায়ের কঠিন অসুখের সময় মা এখানে হত্যে দিয়েছিলেন এবং দেবীকে জাগ্রত করে দেবীর আরোগ্য লাভ করেছিলেন। তারপর থেকেই জয়রামবাটির সিংহবাহিনী অতি জনপ্রিয় হয়ে ওঠে। আধুনিক কালেও অনেক ভক্ত সেই রীতি মেনে বাড়ির মঙ্গলের জন্য সিংহবাহিনীর মাটি সংগ্রহ করে নিয়ে যান মায়ের স্থান থেকে। মন্দিরের ভিতর সিংহাসনে পিতলের ঘটের উপর ত্রিনয়ন বিশিষ্ট তিনখানি মুখ বসিয়ে তিনটি বিগ্রহের সৃষ্টি। মধ্যে সিংহবাহিনী, এক পাশে চণ্ডী ও অপর পাশে মহামায়া। অন্য একটি আসনে মনসা দেবী প্রতিষ্ঠিতা। মা দুর্গার ধ্যানে সিংহবাহিনীর নিত্য পূজা হয়। দিনের শেষে সূর্য অস্ত গেছে, সন্ধ্যের আঁধার নামতে চলেছে, আর জয়রামবাটির সিংহবাহিনী দর্শন সেরে আমরা চলেছি আজকের শেষ গন্তব্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পিতা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি নিবাস দেরে গ্রাম দর্শন করতে। যে টোটোয় করে আজ সারা দিন ঘুরলাম এই কামারপুকুর, জয়রামবাটি, শিহর এবং দেরে গ্রাম, সেই টোটো চালক রাজা ভাইয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা কামারপুকুর ঘুরতে গেলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দরভাবে আমাদের সারাদিন উনি ঘুরিয়ে দেখিয়েছেন। দেরে গ্রাম দর্শন করে এই টোটো করেই আমরা আবার ফিরেছিলাম কামারপুকুরে সন্ধ্যারতি দর্শন করতে। তারপর সেখান থেকে পুনরায় সন্ধেবেলায় উনি আমাদের পৌঁছে দিয়েছিলেন গোঘাট স্টেশনে সন্ধ্যের ট্রেন ধরার জন্য। আমরা এসে পৌঁছালাম দেরে গ্রামে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমে। এখানেই একসময় ছিল ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক গৃহ। জমিদারের ষড়যন্ত্রে পৈতৃক সমস্ত সম্পত্তি ছেড়ে কার্যত এক বস্ত্রে চলে যেতে বাধ্য হয়েছিলেন কামারপুকুর গ্রামে। আজ এখানে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের মন্দির, আর রয়েছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সেই আদি মাটির গৃহ, যা বর্তমানে ঠাকুরের শয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। এই হচ্ছে সেবাশ্রমের মন্দিরে ঠাকুরের নাট মন্দির এবং নাট মন্দির সংলগ্ন গর্ভগৃহ। নাট মন্দিরেই রাখা রয়েছে ঠাকুরের একটি ছবি এবং ঠাকুরের পিতা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের একটি চিত্র। মন্দিরের গর্ভগৃহের ভিতরে ঠাকুরের প্রতিষ্ঠিত মর্মর বিগ্রহ রয়েছে, যা ভক্তি সহকারে নিত্য পূজিত হয়। ঠাকুরের এক পাশে রয়েছেন শ্রী শ্রী মা সারদা দেবী, আর এক পাশে স্বামী বিবেকানন্দ। অপূর্ব সুন্দর এই মূর্তি আপনারা এখন দর্শন করছেন। মন্দিরের পাশেই রয়েছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি পৈতৃক নিবাস, যা এখন ঠাকুরের শয়নঘর হিসেবে ব্যবহৃত হয়। আসুন আমরা এই ঠাকুরের শয়নকক্ষ দর্শন করি। এই সারা দিনের সমস্ত ভ্রমণ করার পর আমরা কামারপুকুর মুখে পুনরায় ফেরত এসেছিলাম। সেখানে আমরা সন্ধ্যারতি দেখে তারপর আবার সেই টোটো করেই চলে এলাম গোঘাট স্টেশন। সারাদিন ভ্রমণ করে এই সন্ধ্যে 7টা 5-এ গোঘাট হাওড়া লোকালে আপনারা কলকাতা ফিরে যেতে পারবেন। এখন স্ক্রিনে আমি আপনাদের জন্য খরচের একটি পূর্ণাঙ্গ তালিকা দিয়ে রাখছি।
4 জনের হিসেবে এই খরচ ধরা হয়েছে। আশা করি আপনাদের সুবিধা হবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সমস্ত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সকলে ভালো থাকবেন। জয় ঠাকুর মা স্বামীজির জয়।